আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বামী ভূমি হল পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আলোচনা করব সালফারের 11 পর্ব। অর্থাৎ সালফার নিয়ে যে ধারাবাহিক আলোচনা চলতেছিল তার 11তম পর্বে আজকে আপনার সাথে শেয়ার করব অন্তর্বর্তীকালীন মেডিসিন। অর্থাৎ আমরা যে হোমিওপ্যাথি ডাক্তার রয়েছে আমাদের ক্ষেত্রে কিছু পারিভাষিক ব্যবহার মানে পরিভাষা রয়েছে, এগুলো কিন্তু আমাদের জানা দরকার। তার মধ্যে একটা হলো অন্তর্বর্তীকালীন মেডিসিন। অন্তর্বর্তীকালীন মেডিসিন সম্পর্কে যদি ধারণা না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় চিকিৎসা ক্ষেত্রে গিয়ে কিন্তু অনেক সময় হোঁচট খেতে হয়। প্রপার ট্রিটমেন্ট করা যায় না, কারণ অনেক সময় মেডিসিন সিলেকশন করার পরেও অনেক ধরনের ঝামেলা থেকে যায়। এইগুলো যদি কাটিয়ে উঠতে না পারা যায় তখন রুগীর কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এবং রুগীর প্রপার রেজাল্টও আসে না। সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন যেই মেডিসিন রয়েছে সেটি কি, কেন, কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সাথে ইনশাল্লাহ কথা বলবো। তো চলুন মূল আলোচনায়। অন্তর্বর্তীকালীন মেডিসিন যাকে আমরা ইন্টারকারেন্ট মেডিসিন বলে থাকি, ইন্টারকারেন্ট রেমেডিও বলে থাকি। মূলত ইন্টারকারেন্ট রেমেডি হলো হোমিওপ্যাথিতে এমন ওষুধকে বোঝানো হয় যা মূল ওষুধের পাশাপাশি চিকিৎসার মাঝপথে বিশেষ উদ্দেশ্যে প্রয়োগ করা হয়। মূল ওষুধ হিসাবে ব্যবহার করা হয় এবং চিকিৎসার পাশাপাশি বিভিন্ন ধরনের যদি সমস্যা থেকে থাকে তখনও এই মেডিসিনটি ব্যবহার করা হয়। তখন তাকে বলা হয় ইন্টারকারেন্ট মেডিসিন। যখন চিকিৎসা স্থবির হয়ে পড়ে বা জটিলতা দেখা দেয়, চিকিৎসা ক্ষেত্রে গিয়ে যখন একদম স্থির হয়ে যায়, কোনো রেজাল্ট আসে না, তখন অথবা যদি জটিলতা কোনো সমস্যা তৈরি হয়ে যায় তখন এই মেডিসিনটি ব্যবহার করতে হয়। ইন্টারকারেন্ট মেডিসিন কাকে বলে? ইন্টারকারেন্ট মেডিসিন হলো এমন একটি হোমিওপ্যাথি ওষুধ যা চিকিৎসার অগ্রগতি বাধাগ্রস্ত হলে বা কোনো গভীর অন্তর্নিহিত সমস্যা থাকলে, হ্যাঁ, অর্থাৎ চিকিৎসা একদম বাধাগ্রস্ত হচ্ছে, অর্থাৎ চিকিৎসায় কোনো রেজাল্ট আসতেছে না, অথবা রুগীর আভ্যন্তরীণ কোনো ঝামেলা সমস্যা আছে, যদি এই ধরনের সমস্যা থাকে তখন মূল ওষুধের মাঝে মাঝে প্রয়োগ করা হয় যাতে রোগ প্রতিক্রিয়া আবার শুরু হয় এবং রোগ আরোগ্যের পথে যে বাধা ছিল সেই বাধা দূর হয়ে যায় এবং রুগী আরোগ্য লাভ করে। তাকে বলা হয় হলো ইন্টারকারেন্ট মেডিসিন। ইন্টারকারেন্ট মেডিসিন কখন ব্যবহার করতে হয়? এক নাম্বার হলো চিকিৎসা চলাকালীন রোগ থেমে গেলে। অনেক সময় দেখা যায় আমরা যে রুগীকে মেডিসিন দিয়েছি, মেডিসিন চলতেছে, চলতে, চলতে একটা পর্যায়ে গিয়ে রোগ থেমে যায়। হ্যাঁ? একটা পর্যায়ে গিয়ে রুগীর এদিকেও যায় না, ওদিকেও যায় না। মাঝ বরাবর চলে যায়। রুগীর কোনো রেজাল্ট আসে না। হ্যাঁ? হঠাৎ থেমে যায়, কোনো অগ্রগতি আসে না, তখন এই মেডিসিনটি ব্যবহার করতে হয়। দ্বিতীয়ত হলো দীর্ঘদিনের সাপ্রেসড অর্থাৎ চেপে রাখা রোগের ক্ষেত্রে যদি কোনো রোগ চেপে রাখে বা অন্য কোনো পদ্ধতিতে রোগী রোগ সাপ্রেসড হয়, হ্যাঁ? তখন তখন এই ইন্টারকারেন্ট মেডিসিনটি ব্যবহার করতে হয়। যেমন চর্মরোগ অনেক বছর অ্যালোপ্যাথি ব্যবহার করা হয়েছে। এর ফলে ভিতর দিকে চলে যায়, তখন এই মেডিসিনটি ব্যবহার করতে হয়। ৩ নাম্বার হলো জিনগত বা গভীর স্তরের বাধা থাকলে। যদি গভীর স্তরে অর্থাৎ রুগীর আরোগ্যের ক্ষেত্রে যদি গভীর স্তরে কোনো বাধা থাকে সেক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। গভীর স্তর বলতে আমরা মায়াজমেটিক যে ঝামেলা আছে সেটিকে আমরা বুঝে থাকি। ৪র্থ নম্বর হলো ভ্যাকসিন বা ঔষধজনিত পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে। যদি ভ্যাকসিন বা অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে রোগীর অগ্রগতি বাধাগ্রস্ত হয়ে যায়, তখন এই ইন্টারকারেন্ট মেডিসিনটি ব্যবহার করতে হয়। যেমন টিকা বা ওষুধের খারাপ প্রতিক্রিয়ায় শরীরে ভাইটাল ফোর্স যদি নষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন আমরা এই ইন্টারকারেন্ট মেডিসিনটি ব্যবহার করে থাকি। এখানে কিছু আ অন্তর্বর্তীকালীন মেডিসিন এখানে দেওয়া রয়েছে। যেগুলো আমরা ইন্টারকারেন্ট মেডিসিন হিসেবে ব্যবহার করে থাকি। আসলে অনেকেই আছেন যে আমরা ইন্টারকারেন্ট মেডিসিন বলতে শুধু সালফারকে বুঝে থাকি। এটি আসলে ঠিক নয়। সালফার ছাড়া কিন্তু আরো কিছু মেডিসিন রয়েছে যেগুলো ইন্টারকারেন্ট মেডিসিন হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এই মেডিসিনগুলোর মধ্যে থেকে রুগীর সর্বাধিক যেই লক্ষণের সাথে যেটি ম্যাচিং হয় ওই মেডিসিনটাই কিন্তু ইন্টারকারেন্ট মেডিসিন হিসেবে কিন্তু প্রয়োগ করতে হয়। আ নরমাল আমাদের একটা হিসাব আছে। অনেকেই আছে যে ইন্টারকারেন্ট মেডিসিন মানে হলো সালফার। রোগে কাজ না করলে মাঝখানে সালফার দিতে হয়। আসলে এটা কিন্তু অ্যাকুরেট তথ্য নয়। এখানে ইন্টারকারেন্ট মেডিসিন আছে প্রায় ৬ টি। এর মধ্যে থেকে
আ যেটি যেটি রুগীর লক্ষণের সাথে বেশি সাদৃশ্য, সে মেডিসিনটি ব্যবহার করতে হবে। যেমন সালফার কখন ব্যবহার করব? যখন রোগ থেমে যায় বা ভাইটাল ফোর্স সাড়া দিচ্ছে না। মেডিসিন ব্যবহার করার পরে রোগ থেমে গেছে অথবা বারবার ওষুধ প্রয়োগ করার পরেও কোনো রেজাল্ট আসতেছে না, তখন আমরা সালফার ব্যবহার করতে পারি। এরপরে রয়েছে হলো থুজা। থুজা হলো টিকাজনিত প্রতিক্রিয়া বা সাইকোটিক মায়াজমের কারণে আমরা থুজা ব্যবহার করে থাকি। টিকার কারণে রুগীর অগ্রগতি হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে টিউবারকুলিনাম, সেটা হলো বারবার অসুস্থ হওয়া এবং দুর্বল প্রতিরোধ ক্ষমতা। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি দুর্বল হয়ে যায় তখন এটি ব্যবহার করা হয়। হ্যাঁ? এবং সাইকোটিক মায়াজমের ক্ষেত্রে এই রোগটি ব্যবহার করা হয়। এরপরে রয়েছে হলো মেডোরিনাম রয়েছে। মেডোরিনাম হলো গভীর সাইকোটিক এবং যৌন রোগের ক্ষেত্রে এবং বংশে যদি কোনো রোগের ইতিহাস থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু মেডোরিনাম মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে। এরপরে হলো সিপিলিনাম রয়েছে। সিফিলিস জাতীয় মায়াজম লক্ষণের ক্ষেত্রে হলো এই মেডিসিনটি ব্যবহার করা হয়। এরপরে রয়েছে হলো সরিনাম। সরিনাম মেডিসিনটি আমরা সবাই জানি এটা কিন্তু নোংরা প্রকৃতির হয়ে থাকে। তো অতিরিক্ত ময়লা, দুর্গন্ধ, চর্মরোগ, প্রতিক্রিয়াহীনতায় এই ধরনের লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে আমরা সরিনাম মেডিসিনটি ব্যবহার করতে পারি। এই ছিল হলো মোটামুটি উল্লেখযোগ্য সবচেয়ে বেশি যে ইন্টারকারেন্ট মেডিসিনটা আমরা ব্যবহার করে থাকি সেইগুলো এখানে দেওয়া রয়েছে। আমরা অবশ্যই রোগীর ক্ষেত্রে ইন্টারকারেন্ট মেডিসিনের যদি প্রয়োজন হয়ে থাকে তখন অবশ্যই রোগীর লক্ষণ সাদৃশ্য আমরা ব্যবহার করব। উপসংহার: অন্তর্বর্তীকালীন ওষুধ হলো হোমিওপ্যাথি একটি কৌশলগত ওষুধ ব্যবস্থা যা চিকিৎসা থেমে গেলে বা গভীর মায়াজম বাধা কাটাতে ব্যবহার করা হয়। এটি মূল ওষুধ নয়, বরং মূল রেমেডিকে কাজ করতে সাহায্য করে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন বলতে আমরা যে মেডিসিনকে বোঝাই এটা হলো কৌশলগত ওষুধ ব্যবস্থা। হ্যাঁ? যা ধরেন চিকিৎসা করতে করতে যদি রুগীর রোগ উন্নতি থেমে যায় তখন আমরা এটি ব্যবহার করে থাকি। অথবা মায়াজমেটিক যদি কোনো ঝামেলা থেকে থাকে যার কারণে রুগীর রেজাল্ট পাচ্ছে না, রুগীর রেজাল্ট হচ্ছে না, আমরা মায়াজমেটিক কোনো ঝামেলা আমরা খুঁজে পাই তখন আমরা এই মেডিসিনটি ব্যবহার করে থাকি। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।